আন্তর্জাতিক বিপাকে পড়ে গেছেন ডক্টর ইউনূস। অনেকগুলো আন্তর্জাতিক খেলোয়াড় একসাথে হলো যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হবে, ডক্টর ইউনূসের কোনো ক্ষমতা নেই কাউকে বলে কয়ে কিছু করার। জাতিসংঘের যে নির্বাচন পর্যবেক্ষক টিম তারা ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচন পর্যবেক্ষণে আসছে না। যে কোনো সময় নতুন শিডিউল ঘোষণা হতে পারে, নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। তারপরেও এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যে আন্তর্জাতিক যারা পর্যবেক্ষণের জন্য আসার কথা ছিল বা সরকার, ডক্টর ইউনূসের সরকার যাদের বলা হচ্ছিল, বলছিলেন যে সারা বিশ্ব নাকি এই নির্বাচন দেখতে আসবে, ঝাঁপিয়ে পড়বে। কিন্তু দেখলাম জাতিসংঘ যে বাংলাদেশের নির্বাচনে বা ডক্টর ইউনূসের ভোট দেখার জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে সাড়া দেয়নি জাতিসংঘ, তাদের পর্যবেক্ষক টিম পাঠাচ্ছেন না কেন? আপনার কাছে কি খবর আছে? একটা আন্তর্জাতিক বিপাকে পড়ে গেছেন ডক্টর ইউনূস। জাতিসংঘে না যাক, অন্য কোনো পর্যবেক্ষক না আসুক, সেটাই তো তার মৌলিক চাহিদা হওয়া কথা। অতএব সংক্ষেপে হলো, ডক্টর ইউনূসের নিজস্ব কোনো ম্যাজিক নেই তার, এবং লজ্জাও নেই। এবং যেহেতু সে নির্লজ্জ এবং সে একজন মস্টার, সেই কারণেই উনি এই জাতিসংঘ সহ কাউকে ওইখানে সিরিয়াসলি আমন্ত্রণ জানাতে যদি চাইতো, তাহলে অবশ্যই সে সাধারণ পরিষদে আমাদের যে স্থায়ী প্রতিনিধি রয়েছে জাতিসংঘে, তার মাধ্যমে তুলে ধরতেন। যেটা শেখ হাসিনার সময়ে আমি দেখেছি যে তখন জাতিসংঘের যারা স্থায়ী প্রতিনিধি তারা প্রতিনিয়ত সাধারণ পরিষদে বাংলাদেশের ইলেকশনকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ করেছেন যে আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা বিচার করুন, অথবা আপনারা বলুন যে কি হয়েছে। সেটা এই সময়ের নয়। অতএব ডক্টর ইউনূস নিজে চুরি করছেন। জাতিসংঘের নিজস্ব কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। জাতিসংঘ মানেই হলো আমাদের, আপনারা ছোটকালে বা আমরা ছোটকালে যে ছোট ছোট ক্লাব তৈরি করেছিলাম, আমি উদাহরণ দিয়ে বলি, সরকার বাড়ি একজন নিতে হবে, মোল্লাবাড়ি থেকে আরেকজন নিতে হবে, প্রধান বাড়ি থেকে আরেকজন নিতে হবে, না হলে ওই ছোট ক্লাবটা চলতো না। হ্যাঁ, তো এই ধরনের একটি আন্তর্জাতিক ক্লাবের নাম হলো জাতিসংঘ। যে প্রশ্ন আসতো জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে কিনা। এই সরকার, আপনি প্রথমে বলেন এই সরকার চেষ্টা করেছিলেন নেওয়ার জন্য। আমার মনে হয় শেখ হাসিনা সরকার আসলে সবসময় চেষ্টা করেছেন না, ওনারা চেষ্টা করে নিয়েও গিয়েছেন, কিন্তু এই সরকার আসলে চায় না তো জাতিসংঘে সেখানে যাক। যদি চাইতো, এখানে জাতিসংঘের যিনি কথা বললেন মুখপাত্র, তিনি বললেন যে আমরা নিজেরা তো পাঠাতে পারি না কোনো পর্যবেক্ষক, এটা জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদের দ্বারা আদেশপ্রাপ্ত হতে হবে। যদিও কথাটা সর্ববই সত্য, কিন্তু আগের বিষয়গুলো তো আপনারা সেটা ফলো করেননি। আপনারা জাতিসংঘ হিসাবে কখনোই বাংলাদেশে যাননি নির্বাচন পর্যবেক্ষণে। আপনারা নিজেরা বন্ধুত্বের খাতিরে এবং মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আপনারা সেসবগুলোতে অংশগ্রহণ করেছেন। এখন আপনারা দেখাচ্ছেন মৌলিক আইনটা, যে আমরা তো আসলে হাত পাওয়া, আমরা পর্যবেক্ষক আমরা পাঠাতে পারি না। অতএব এই বিষয়টা ব্যাখ্যা করার এই প্রয়োজনীয়তা ছিল যে এখানে দ্বিচারিতা আছে। জাতিসংঘ ছোট জগন্নাথ, তারা নিজেরা কিছু করতেও পারবে না। বাংলাদেশে যে কোনো সরকারের কথা বলি, তারা যদি জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর তখন সেটা এমনকি সাধারণ পরিষদ নয়, যদি সেটা নিরাপত্তা পরিষদ অ্যাকশন নেওয়ার রেজুলেশন করার পর যদি ইউএসএ, রাশিয়া, চায়না, ইউকে, এই ফ্রান্স এরা যদি অ্যাকশনে যায়, তাহলে অ্যাকশন হবে, না হলে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার কারো অধিকারও নেই, মানে এটা সম্ভব না। অতএব এই ছোট জগন্নাথের কথাবার্তা আমরা যতই বেশি বলবো, মানুষের কাছ থেকে আমি একটা মিথ ভেঙে দিতে চাই, এটাও আমার এই যুদ্ধের একটি অংশ। এই মিথটা হলো যে জাতিসংঘ মিথ, জাতিসংঘই বলছে। আমাদের শ্রোতা যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, আপনাদের কাছে আমার এই মিথ, জাতিসংঘ আসলেই আপনার সেই যে নিজের তৈরি করা ছোট জনতা সংঘ বলেন, দিশারি বলেন, নবকল্লোল বলেন, আমি ছোট ছোট ক্লাবগুলোর কথা বলছি, এই ক্লাবগুলোর চেয়ে বড় কোনো ক্ষমতা তাদের নেই। অথচ ওই ক্লাবগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারের ক্ষমতা এদের চেয়ে অনেক বেশি ছিল।
অতএব এটা দিয়ে এখন আপাতত শেষ করলাম এইভাবে যে জাতিসংঘের বাংলাদেশে যাওয়ার, বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশের নির্বাচনের ইন্টারনাল নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়ার জন্য প্রাথমিক শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেটা হয় তাদের সাধারণ পরিষদ থেকে তাদেরকে আদেশপ্রাপ্ত হতে হবে, অথবা নিরাপত্তা পরিষদ পাঠাবে যে সেখানে আসলে নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে কিনা, ফেয়ার হচ্ছে কিনা, এটা আমাদের জানা প্রয়োজন। না হলে আমরা ওইখানে বিভিন্ন অ্যাকশন নেব। সেই ধরনের পর্যায়ে জাতিসংঘকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের রিকোয়েস্ট পাঠানো হয়নি আমার যেটা জানা আছে। আর আরেকটা হলো যে যারা যে সকল বন্ধু রাষ্ট্র তারাও হয়তোবা রিকোয়েস্ট পাঠায়নি যে জাতিসংঘের এই বিষয়টা নিয়ে কোনো আলাপ করা প্রয়োজন। যে এই যেই রাষ্ট্রগুলো জাতিসংঘের মেম্বার, সেটা নিরাপত্তা পরিষদের হোক, সাধারণ পরিষদের হোক, তাহলে তারা ডক্টর ইউনূসের হাতের মুঠোয় থাকলে ডক্টর ইউনূস তাদেরকেও কোন রকম কোন কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারলো না যে না তোমাদেরকে আসতেই হবে, আমার কথা তোমাদের শুনতেই হবে, আমার এত ক্ষমতা, সেটি কেন পারলেন না? তাদেরকে যদি ডক্টর ইউনূস রাজি করাতে পারতেন তাইলে তো জাতিসংঘের সাধারণ পরিষদের ম্যান্ডেট অভাব হওয়ার কথা না। তাহলে ডক্টর ইউনূস কি তার এই ক্ষমতা খর্ব হয়ে গেল না কি? কেন তিনি পারছেন না? আমি এই বিষয়টা যেভাবে বিশ্লেষণ করব সেটা খুবই সহজ হবে। বিশ্লেষণটা হলো, কিন্তু এটা ডক্টর ইউনূসের কৃতিত্ব আমরা দিতে পারি না, কারণ ডক্টর ইউনূস হলো একজন এজেন্ট। আমরা যদি ধরে নিই উদাহরণ হিসাবে, হি ইজ এ স্লিপিং এজেন্ট। সেই স্লিপিং এজেন্টকে জাগ্রত করা হলো যে সবকিছু রেডি, এখন তোমার গিয়ে শুধু ক্ষমতায় বসে এই জিনিসগুলো সাইন আপ করতে হবে। ইউনূসের মতন বহু এজেন্টরাই তৈরি থাকে। এই যে আপনি এখন উদাহরণ দিতে পারেন ভেনেজুয়েলার নোবেল প্রাইজের বিষয়টা উদাহরণ দিতে পারেন। সে সরাসরি তার দেশে বিদেশি বোটকে আমন্ত্রণ জানাচ্ছে, তাহলে উনি নোবেল প্রাইজ পাবেন কিভাবে? তাহলে এই সকল সামগ্রিক বিষয়টা একত্রিত করলে ডক্টর ইউনূস একজন ভুয়া, এবং ডক্টর ইউনূস সবসময় এই ধূর্তামি, এই চালাকি উনি করে যাচ্ছেন। কিন্তু ধীরে ধীরে আজকে মানুষ সবাই জেনে গেছে যে আসলে তার কাছে কোনো ম্যাজিক নেই। তার যেহেতু কোনো ম্যাজিক নেই, যেহেতু সে সবসময় বাংলাদেশের স্বার্থের জন্য তার জন্মে কখনো কোনো কাজ করেনি। বাংলাদেশের স্বার্থ কিন্তু এই গ্রামীণ ব্যাংক নয়, বাংলাদেশের স্বার্থ কিন্তু এই গ্রামীণ টেলিফোন নয়। এরপর টাকা নিজেও পাচার করে, তার বিরাট একটা অংশীদার বিদেশিরা। অতএব সে বাংলাদেশের না, সে পশ্চিমাদের। আমরা যদি সেই ইংলিশ আমলের বা ব্রিটিশ আমলের কথায় চলে যাই, তাহলে এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থানীয় চর, এইভাবে বলা যায়। সে তার সমস্ত কাজই হলো তাদের জন্য বাইরে। আমরা তো নির্লজ্জ ভাবে দেখতে পাচ্ছি যে রিসোর্সের জন্য কোনো আইন মানা হয় না পৃথিবীতে, কখনোই কোনো আইন মানা হয় না। রিসোর্স যেখানে, সেখানে যার ক্ষমতা আছে, সেখানে সে একদম সরাসরি গিয়ে বলবে এটা আমার, এবং সেখানে তার পাওয়ার দেখাবে। অতএব বাংলাদেশের সৌভাগ্য যে বাংলাদেশে এতগুলো নাই, মানে তেলের উপর ভর করা নয় এখনো পর্যন্ত, যতটুকু আমরা জানি। না হলে ডক্টর ইউনূস যেভাবে তাকে বসানো হয়েছিল, আজকে আমাদের গোলাম শাস্তি হতো, একদম গোলাম শাস্তি হতো, যদিও আমরা ইতিমধ্যে সেই পর্যায়ে চলে গেছি। অতএব ডক্টর ইউনূসকে জাতিসংঘ কি তার ইঙ্গিতে, জাতিসংঘ কি তার কথা শুনছে না? এটা কিন্তু আমি মনে করি না। সে জাতিসংঘকে তার তো প্রয়োজন নাই। জাতিসংঘে গেলেই তো একটা কোনো না কোনো ভাবে জাতিসংঘের সবাইকে তো সে আর কানে কানে বলে দিতে পারবে না যে ভাই তোমরা কিন্তু এটাকে সার্বিক, নিরপেক্ষ, ইনক্লুসিভ সব বলবে। সেখান থেকে কোনো একটা পরিষদ থেকে, যেমন 1400 আনুমানিক শব্দটা এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে, যে 1400 লোক, আনুমানিক 1400 লোক হত্যা হয়েছিল, এবং কারা প্রকৃত হত্যাকারী সেটা কিন্তু জাতিসংঘের বলছে যে আমরা এটা নির্ণয় করতে হবে, সরকারকে এটা খুঁজে বের করতে হবে আসল হত্যাকারীকে। অতএব এই ধরনের রিস্ক নিতে সে রাজি নয়। জি, এই জায়গাটিতে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আমাকে ধরিয়ে দিলেন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেহেতু জাতিসংঘ মাত্র কয়েকদিন আগে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে ফাঁসির,
তখন জাতিসংঘ কিন্তু এটির প্রতিবাদ করেছে এবং বলেছে যে এই বিচারটি ন্যায়সঙ্গত হয়নি বা গ্রহণযোগ্যতা পায়নি। আবার তারা পরবর্তীতে এও বলেছে যে একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। এখন যদি জাতিসংঘ দেখতো যে বাংলাদেশে সব দলকে নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগ সহ একটা নিরপেক্ষ এবং ইনক্লুসিভ অংশগ্রহণমূলক সবাইকে নিয়ে একটি নির্বাচন হয়, ভালো একটি নির্বাচন হয়, সেই ক্ষেত্রে কি জাতিসংঘ যেতে উদ্বুদ্ধ হতো কিনা টিম পাঠানোর ক্ষেত্রে? আমি এভাবে বলবো, প্রথমত কোন ধরনের পর্যবেক্ষক জাতিসংঘ পাঠাতে হলে কোন ইন্টারেস্টেড পার্টি সেটাকে আনতে হবে সামনে, বলতে হবে যে আমরা চাই সেখানে আপনারা যান, এবং সেটা মেম্বার কান্ট্রি হতে হবে। এবং সেই মেম্বার কান্ট্রি শুধু বাংলাদেশ হলেই হতে হবে এরকম না, অন্য মেম্বার কান্ট্রি হলে সেটা সাধারণ পরিষদের নিয়মিত সভায় তারা উত্থাপন করবে, এবং সেখানে যদি সেটা পাশ হয় অবশ্যই তখন জাতিসংঘ বাধ্য সেখানে তার প্রতিনিধি পাঠাতে পর্যবেক্ষক হিসেবে। বাংলাদেশ সেটা গ্রহণ করুক আর না করুক, বাংলাদেশ সেটা গ্রহণ করতে বাধ্য ওই কারণে কারণ সে জাতিসংঘের পূর্ণ মেম্বার। অতএব জাতিসংঘ যখন একটা সাধারণ পরিষদের ডিসিশন নিবে সেটা মানতে বাধ্য। এক্সিকিউশনের ক্ষমতা তাদের নেই আমি বলছি জাতিসংঘের, কিন্তু দেশ হিসেবে সেটা মানতে বাধ্য। অতএব যদি বলেন যে জাতিসংঘ ইচ্ছা প্রকাশ করছে না, এটা নয়, তবে জাতিসংঘের যারা এই মুহূর্তে খেলোয়াড় তাদের একটা আছে যে কিছুদিন পূর্বেই এই দেশটাকে রেজিম চেঞ্জের জন্য আমরা যে কাজ করি সেই মানুষগুলো তো একই জায়গায় বসা, তাই না? আমি বলছি যারা জাতিসংঘের দেশের প্রতিনিধি নয়, জাতিসংঘে যারা অনেকটা নির্বাচিত অনির্বাচিত হিসাবে ব্যুরোক্রেটরা কাজ করেন। শব্দটা আবারও বলি, জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে ব্যুরোক্রেট একটা সিস্টেম। আমি অনেকবার গিয়েছি সেখানে, আপনি লাইট জ্বালাতেও পারমিশন লাগে 3টা, এই ধরনের একটা বিষয়। অতএব সেই হ্যাঁ অন্ধকার করিডোর আপনি করো না, ইয়ে করো না, ওইটা তো ওই দল করবে। আচ্ছা, আমি বললাম এটা অন্ধকার ওই দল করবে। এই যে বিষয়টা, এটা হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো ভাবে উঠানো উচিত ছিল যে আমরা নির্বাচনে তোমাদের পর্যবেক্ষক চাই। কারণ আমি আমার অবস্থানটা তোমরা জানো যে আমাকে নিয়ে অনেক দলই অনেক কথা বলে, পৃথিবীতেও আমার বদনাম আছে, এটা নিজে স্বীকার না করলে তো এটা হবে না। তাছাড়া অন্যান্য দেশের মধ্যে যদি কোনো দেশ এটাকে দাবি তুলতো যে আমরা এই নির্বাচনটা দেখতে চাই, যেটা নিরপেক্ষ হচ্ছে কিনা, সেটা আমলে আসতে পারতো। কিন্তু আমি সেই ধরনের কোনো তথ্য এখনো শেয়ার করতে পারছি না, তবে সময় শেষ হয়ে যায়নি, সেটা বলবো। জি, আরেকটা বিষয় আমি শুরুতে তুলছিলাম যে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং এর নির্বাহী প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কিন্তু এই সরকারেরই একটি কমিশনের, দুর্নীতি বিষয়ক কমিশনের, সংস্কার কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি এই সরকার অর্থাৎ ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য কিংবা শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য যে একেবারেই ডিপ বা কোর গ্রুপের যে কয়জন, তাদের মধ্যে একজন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি গতকালকে যে বিবৃতি দিয়েছেন, খুবই কড়া বিবৃতি দিয়েছেন একটা, এবং তিনি প্রতিবাদ করেছেন, অর্থাৎ টিআইবি প্রতিবাদ করেছে যে সরকারি টাকা বা নির্বাচন কমিশনের টাকায় ভারতে পর্যবেক্ষক, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনা কোনোভাবেই গ্রহণযোগ্য না, মানা যায় না। ভারতের শব্দটাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে এরকম কোনো এখতিয়ারও নির্বাচন কমিশনের নাই যে কোনো পর্যবেক্ষক নিয়ে আসবে, তাদেরকে থাকা খাওয়ার সব খরচ নির্বাচন কমিশন বহন করবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যদি এটি করে তাইলে তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে, এটি অন্যায় করবে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এটি দুর্নাম বয়ে আনবে। পাশাপাশি তারা এটিও বলেছে আন্তর্জাতিক কোন সংস্থাগুলো এটি জেনে শুনে বুঝে বাংলাদেশ সরকারের বা নির্বাচন কমিশনের টাকায় নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে, সেটিও দেখার বিষয়। আপনার কাছে কি মনে হয় ইফতেখারুজ্জামান সাহেব এই এত চরম একটি প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলো, প্রতিবাদ কেন জানালো?
অসংখ্য ধন্যবাদ। টিআইবির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান যে কথা আপনি তুলে ধরলেন, আমাদের প্রথম বুঝতে হবে যে একটি সরকারকে টিকিয়ে রাখার জন্য একটি রেজিম চেঞ্জের পর যে অবস্থাটা তৈরি হয়, সেই অবস্থাটাকে দীর্ঘমেয়াদী ধরে রাখার জন্য অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করতে হয়। যেমন একটা গাড়ি চালাতে আপনার ড্রাইভার লাগবে, ইঞ্জিন লাগবে, গ্যাস লাগবে, অনেক কিছু লাগবে, সবকিছু আবার অ্যালাইনমেন্ট থাকতে হবে। অতএব ব্রেকও তো লাগে, তাই না? ব্রেক না হলে তো ওভার স্পিড হবে, ওভার স্পিড হয়ে অ্যাক্সিডেন্ট করবে।